আসসালামু আলাইকুম বাইকার্স, আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে হর্নেট 2.0। এই বাইকটি আমরা 500 কিলোমিটার চালালাম এবং এর মধ্যে আমরা কি কি সমস্যা পেয়েছি এবং প্রথম সার্ভিসিং শেষ করে আসলাম, সেখানে কি কি সমস্যার সমাধান হলো। বিষয় হচ্ছে, প্রথম সার্ভিসিং পর্যন্ত আমরা একটি নোটবুক তৈরি করেছি এবং সেখানে কি কি সমস্যা হয় সেগুলো নোট করেছি। এটি প্রত্যেকটা বাইকারের করা উচিত। তার বাইকের যতদিন পর্যন্ত সার্ভিসিং না করায়, ধরেন আপনি 3 মাস পর পর আপনার বাইকটির সার্ভিসিং করান, সেক্ষেত্রে এই 3 মাসে কি কি সমস্যা হয় লিখে রাখবেন, মোবাইলে নোটবুকে নোট করে রাখবেন। যেখানে পারেন নোট করে রাখুন, কারণ কি হয়, যখন গ্যারেজে যান তখন কিন্তু মেকার জিজ্ঞেস করে যে ভাই কি কি সমস্যা। আপনি মূলত যেই সমস্যাগুলো বেশি আপনার মাথায় পেরা দেয় সেগুলো আপনি বলেন দু একটা, আর ছোট ছোট সমস্যার কথা আপনি হয়তো বলেন না, অথবা আপনার মনেই থাকে না যে এই সমস্যাগুলো বাইকে ছিল। এই জন্য আমরা কি করি, বাইকের সমস্যাগুলো নোট করে রাখি এবং সার্ভিসিংয়ের সময় বলি যে এই সমস্যা হয়েছে, তারা সেগুলোর সমাধান করে এবং সেই নোট থেকে আবার কেটে কেটে দেই যে এগুলো সমাধান হয়েছে। তো বন্ধুরা, বাইকটি 500 কিলোমিটার চালালাম এবং এর মধ্যে আমার কাছে সবচেয়ে বড় সমস্যা যেটা মনে হয়েছিল সেটি হচ্ছে বাইকটি প্রচণ্ড গরম হয়। তো সেটিও আমি লিখে রেখেছিলাম এবং এই কয়েকদিন অবজার্ভ করেছি। এবং যাওয়ার পথে বাইকটি নিয়ে যখন আমরা যাই সার্ভিসিং সেন্টারে, যাওয়ার সময় প্রায় 40 থেকে 45 মিনিট একটি জ্যামে পড়েছিলাম 2 নম্বর গেট থেকে চাষারা পর্যন্ত, এবং সাইনবোর্ড যাওয়ার যে ভিতরে রাস্তাটা এটা ঠিক করতেছে, তো এই জন্য প্রচণ্ড জ্যাম ছিল। প্রায় 40 মিনিট জ্যামে ছিলাম। এই 40 মিনিটে বাইকটি প্রচণ্ড গরম হয়েছিল। তো আমি আবার বাইকটি গরম হয়েছে, নর্মালি একটি বাইক জ্যামে পড়লে বাইক গরম হয়, তো আমার পায়েও আমি গরম হিট ফিল করেছিলাম। তখন কি করেছি, একটি অ্যাপাচি 4B বাইকের কিন্তু ইঞ্জিন হিটিং ইস্যু আছে। তো একটি অ্যাপাচি 4B বাইক আমার বাইকের পাশেই ছিল। আমি গিয়ে তারপরে ওই বাইকটির সামনে থেমে বাইকটির ইঞ্জিনে হাত রেখে চেক করলাম যে আসলে যতটা গরম আমার হর্নেট, মানে এই হর্নেট 2.0 বাইকটিতে, ওইটাতে এতটা গরম নাই, তাপ নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাইক হিট হয় কেমন? সে বললো আমার বাইক অনেক হিট হয়। তার মানে ওইটায় হিটিং ইস্যু আছে, তারপরেও তার চেয়ে অনেক বেশি হিট আমার হর্নেট 2.0-তে। তো এটা একটা নোটিসেবল বিষয়। তারপরে আমরা নিয়ে গেলাম সার্ভিসিং সেন্টারে। নেওয়ার পরে ওখানে যেই ম্যানেজার ছিল সে আমাকে জিজ্ঞেস করলো, ভাই কি কি সমস্যা আমাকে বলেন। আমি সাথে সাথে নোটবুক বের করলাম, এই সমস্যা। তো প্রথম সমস্যা হয়েছিল তা হলো হিটিং ইস্যু। আমার কাছে মনে হয়েছে এবং আশেপাশে কয়েকজনদের দেখিয়েছি, তারা বলেছে বাইকের ইঞ্জিন প্রচুর হিট হয় এবং সেটা প্রথম দিকে হতেই পারে। তো যাই হোক, 2 নম্বর সমস্যা কি, সাসপেনশন, পিছনের যে সাসপেনশন সেটা অনেক হার্ড, মানে স্পিড ব্রেকার বা ছোট ছোট গর্তের ভিতরে পড়লে ঠাপ ঠাপ করে শব্দ হয়, বাড়ি খায়, মনে হয় না যে পিছনে কোনো সাসপেনশন আছে, রিক্সা বা সাইকেলের মতো। এখন তারপরে আমি সেটা বললাম, তাকে বললো যে ঠিক আছে দেখতেছি। বললো 3 নাম্বার যে সমস্যাটি হয়েছিল তা হলো বাইকের আরপিএম। বন্ধুরা, বাইকের আরপিএম একটা নির্দিষ্ট সময়ে ওঠে এবং একটা নির্দিষ্ট সময়ে নেমে যায়, কিন্তু এই বাইকটির আরপিএম উঠছিল বাট নামতে সময় নিচ্ছিল। যেমন আপনি পিক আপ দিলেন, 3000 থেকে 5000 আরপিএম চলে গেল, সেই 5000 আরপিএম থেকে আবার 3000-এ আসতে একটা সময় নেবে, লাইক বুম। কিন্তু এই বাইকটির ক্ষেত্রে বিষয়টা হচ্ছিল এমন যে বুম, একটা সময় নিচ্ছিল, কমছে বাট সময় নিচ্ছে। এতে কি হচ্ছে, ইঞ্জিন হিট হচ্ছে বেশি এবং এতে তেল বেশি খাচ্ছে, ইঞ্জিন স্ট্রেচ হয়ে যাচ্ছে, পারফরমেন্স ভালো পাচ্ছেন না। এটা আমি বুঝতে পেরেছি সমস্যাটা কোথা থেকে এবং সমাধান কিভাবে করলাম সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি। এখন বিষয় হচ্ছে তারপরের সমস্যাটা কি। তারপরের সমস্যাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং সেই সমস্যাটির জন্য আমি খুব ভেবেছিলাম যে আসলে এটা সমাধান না হলে কি হবে। দেখুন, এমনিতে এই বাইকটির গিয়ার কিন্তু অনেক সফট, খুব সফটলি, স্মুথনেস অনেক ভালো, সুন্দরভাবে গিয়ার শিফট হয়, অন বা আপ যাই বলেন, খুব সুন্দরভাবে এটার গিয়ার শিফটিং হয়। কিন্তু এটার গিয়ার ফেসে যেত মাঝে মাঝে, খুব রেয়ারলি 1-2 ঘন্টা চালালে মাঝে মাঝে এমন হতো যে আপনি 3 নাম্বার গিয়ারে আছেন, আপনি 4 নাম্বার গিয়ারে দিয়েছেন, না 3-এ পড়েছে না 4-এ পড়েছে, দুটি গিয়ারের মাঝামাঝি অবস্থানে চলে গেল। এবং সেখানে কি হচ্ছে, পিক আপ দিচ্ছেন কিন্তু বাইক ভাগছে না, 3 নাম্বার গিয়ারও কাজ করছে না, 4 নাম্বার গিয়ারও কাজ করছে না, আবার নিউট্রেলও না।
এরকম একটা অবস্থা। তো সেক্ষেত্রে আবার 1 সেকেন্ডের মধ্যে আবার পা যখন আমরা দিচ্ছি হয়তো গিয়ার বেড়ে যাচ্ছে বা গিয়ার কমে যাচ্ছে, তখন কাজ করছে। 1 সেকেন্ডের মধ্যে এটা সমাধান হয়ে যাচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা সমস্যা, ভবিষ্যতে এই সমস্যাটা আরও বড় সমস্যায় রূপান্তরিত হতে পারে। এজন্য আমি লিখে রেখেছি। আমার সাথে হয়েছিল 2-1 বার, আর বন্ধু সজীবের সাথে হয়েছে কয়েকবার। তো এই জন্য এটা আমি লিখে রেখেছি এবং এটার সমাধানও আমি করেছি। কিভাবে সেটা আমি আপনাদেরকে বলছি। তারপরের যে সমস্যাটি ছিল তা হলো বাইকের আলো। দেখুন এই বাইকটির আলো প্রথমে যেরকম ছিল, এলইডি তো ফুল এলইডি সেট আপ, উপরের দিকে ছিল এবং ছড়ানো ছিল। এতে কি হচ্ছে, বিপরীত দিক থেকে যদি কোনো আলো আসছে ব্লাইং হয়ে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। আমি যেদিন বাইকটা ডেলিভারি নেই সেদিন আলো নিচে নামিয়েছিলাম যাতে রাস্তা দেখা যায়। তো মোটামুটি নামানোর পরে একটু বেশি নেমে গিয়েছিল। কি হচ্ছে, সামনের দিকে দেখা যায়, একটু পিছনে আবার দেখা যেত না। মানে এমন একটা অবস্থা যে একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত দেখা যাচ্ছে, এরপরে দেখা যাচ্ছে না কিছুই। আবার সামনের দিকে একবারে দেখতে পাচ্ছি না। আলোটা জানি কেমন, যে ওই দিক থেকে যদি কখনো কোনো আলো আসে তাহলে এই আলোটা একদম ফেড হয়ে যাচ্ছে। যাই হোক, লিখে রেখেছিলাম যে আলোর অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন। তো বন্ধুরা, বাইকটা যখন সার্ভিসিং করালাম, প্রথমে যেটি করেছি ক্লাস অ্যাডজাস্টমেন্ট। আমি জানি এই ক্লাসের কারণে অনেকগুলো সমস্যা হতে পারে। তারপরে ওনারা ওনাদের রেগুলার চেক আপে যা যা করার সবই করেছে, বাট আমি কি করিয়েছি দেখুন। আমি বলেছি ইঞ্জিন অয়েল ড্রপ করার পরে অয়েল ফিল্টারটা পরিবর্তন করার জন্য বা ক্লিন করার জন্য। যদিও এই বাইকটিতে জানতে পারলাম যে অয়েল ফিল্টার নামক কোনো বস্তুই নাই, এটার ভিতরে আছে অয়েল স্টেনার। জিনিসটা কি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে অয়েল স্টেনার। এই অয়েল স্টেনারটা অনেক ময়লা জমি ছিল, এটা ক্লিন করার পরে এটা যেখানে লাগানো থাকে সেখানে অনেক ময়লা জমি ছিল, সেটাও ক্লিন করেছে। এখন আমার মনে হচ্ছে ইঞ্জিন হিটিং প্রবলেমটা অনেকটাই কমে যাবে এটার কারণে। আর যেহেতু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করানো হচ্ছে, এরপরে চাকাগুলো ফ্রি আছে কিনা আমি চেক করলাম, সেগুলো লুপ দেওয়ার প্রয়োজনে লুপ দিল ওনারা। তারপরে চেনটা ক্লিন আছে কিনা, চেনটা ফ্রি আছে কিনা, চেনটার অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, ব্রেক প্যাডগুলোর অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, এগুলো সব চেক করালাম। সাসপেনশন একদম হার্ড ছিল, সেটাকে আমি লুজ দিলাম। মানে আমার যা যা করার, আমার কাছে যে সমস্যাগুলো মনে হয়েছে সেগুলোর জন্য আমি যা যা করার সবই করেছি। বাইকটা একদম ফ্রেশ ওয়াশ করে রাস্তায় নিয়ে আসা হলো এবং রাস্তায় সেখান থেকে আমি মুন্সিগঞ্জ চালিয়ে নিয়ে আসলাম। এর ভেতরে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে বাইকের যেই আরপিএম প্রবলেমটা ছিল, এটা সাথে সাথে আমি বুঝতে পেরেছি সলভ হয়ে গেছে। যখনই আমি বাইকটা স্টার্ট দেই এবং পিক আপ দিলাম, বুম, একদম সহজভাবে সুন্দর স্বাভাবিক যেভাবে কমে যাওয়ার আরপিএমটা সেভাবে কমে গেল। তার মানে আরপিএমের যে সমস্যাটি ছিল এটির সমাধান হয়ে গেল। লঞ্চ চলতেছে, ওটার শব্দে হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, আরপিএম সমস্যার সমাধান সবার আগেই বাইক রানিং করার আগেই বুঝতে পারলাম সমাধান হয়ে গেছে। বাইকটি একটু চালানোর পরে বুঝতে পারলাম বাইকের যে সাসপেনশন সমস্যাটি ছিল, বাইকটা অনেক হার্ড ছিল, বাইকের সাসপেনশনটা ভাঙায় পড়লে ভালোই বোঝা যেত। ভাঙাতে পড়ে পেছনে যে পিলিয়ন সে খুব ভালোভাবেই বুঝতে পারতো যে ভাঙায় পড়ছে, যেটি অন্যান্য বাইকে এতটা হয় না। এটা নতুন বাইক হিসাবে হয়তো হয়, কিন্তু যখন এই বাইকটিতে আমরা লুজ করে দিলাম সাসপেনশন, বাইকটি দারুণ হয়ে গেল। মানে এখন আর সমস্যা মনে হচ্ছে না, দারুণ লাগলো। তাহলে সাসপেনশন সমস্যার সমাধান পেলাম, আরপিএমের সমাধান পেয়ে গেলাম এবং 1 ঘন্টার মতো বাইকটি চালিয়েছি। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে অন্যান্য জায়গার চক্কর দিয়ে 1 ঘন্টা চালিয়েছি, জ্যামেও ছিলাম। এই 1 ঘন্টার মধ্যে একবারেও গিয়ার ফেসে যায়নি। তাহলে 3টি সমস্যার সমাধান পেয়ে গেলাম। 1 ঘন্টা চালানোর পরে ইঞ্জিনে আগের চেয়ে অনেক কম হিটিং আমি পেয়েছি। তার মানে হিটিং ইস্যুটাও শেষ হয়ে গেল এখানে। আমি অনেকক্ষণ চালানোর পরে আমার পায়ে আমি ইঞ্জিনের হিট ফিল করিনি। হাত দিলে হিট হয়, যতটুকু আগে যেমন হয়েছে 12 ইঞ্চি 15 ইঞ্চি দূর থেকেও আমরা হিট পেয়েছি। সেক্ষেত্রে আমাকে অনেকটাই সামনে যেতে হয়েছে হিট পাওয়ার জন্য। হাতে ফিল করতে পারি, বাইকাররা বুঝে যে আসলে বাইকটা কখন হিট হচ্ছে কখন হিট হচ্ছে না। তো দেখলাম হিটিং প্রবলেম সলভ হয়ে গেল। সমস্যা কিন্তু সবগুলো সমাধান, তবে একটা সমস্যার সমাধান পেলাম না, সেটি হলো বাইকের আলো। বন্ধুরা, এই বাইকটির আলো আমি এমনে কত রকমভাবে
অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, কোনোভাবেই এই বাইকটির আলো পারফেক্ট আনতে পারিনি। কারণ বাইকটি হচ্ছে এলইডি, আপনি নিচে দিলে উপরে আলো পাবেন না, আপনি উপরে দিলে নিচে আলো পাওয়া যাচ্ছে না। আলো পাওয়া যাচ্ছে যদি রাস্তায় কেউ না থাকে বা আপনি একা থাকেন বা অন্ধকার থাকে, কিন্তু ওই দিক থেকে গাড়ি আসছে কিংবা বাইকে অন্যান্য আলো সব মিলিয়ে ঝিলিয়ে এই বাইকটা একদম লো লাইটে কাজ করে। লো লাইটে যখন কোথাও আলো থাকে না, অন্ধকার থাকে, তখন এই বাইকটির আলো ভালো পাওয়া যায়। কিন্তু নর্মালি এই বাইকটির আলো বেশি একটা ভালো নয়, হাইওয়েতে খুবই বাজে একটা পারফরমেন্স দেয়। আমার কাছে মনে হয় আপনি 40-45 পর্যন্ত চালাবেন বা 50 পর্যন্ত চালাবেন, ঠিক আছেন। 50-এর উপরে উঠলে আপনার আলো চোখের দেখার একটা রেঞ্জ, এই রেঞ্জটা কমে যাবে। সেক্ষেত্রে কি হবে, দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই বাইকটি যদি কেউ হাইওয়েতে চালাতে চান, আমার রিকোয়েস্ট খুব বেশি স্পিডে চালাবেন না, স্পিড কম করে রাখবেন, বিশেষ করে রাতে। দিনের বেলা যত খুশি চালান, কারণ এই বাইকটা হাই স্পিডের জন্য বেস্ট একটি বাইক। তো যাই হোক বন্ধুরা, এই বাইকটি সম্পর্কে এই পর্যন্ত যা বললাম, এর বাইরে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ বন্ধুরা, খোদা হাফেজ।